আমরা 16টা বছর এই বাংলাদেশে নির্বাচন যাতে ফেয়ার হয়, সুষ্ঠু হয়, সহিংসতা মুক্ত হয়, তার জন্য আমরা আন্দোলন করেছি। কিন্তু যে নির্বাচনের মধ্য দিয়ে সেই বিগত 16 বছর যাদেরকে সাথে নিয়ে আমরা আন্দোলন করলাম, সেই বিএনপি যে নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় এলো, ক্ষমতায় আসার কথাটা শোনা মাত্রই রংপুর 4 কাউনিয়া পীরগাছা আসনের পরাজিত ধানের শীষের বিএনপির প্রার্থী এমদাদুল হক ভরসা, তার সমর্থকেরা 13 তারিখ বিকালবেলা থেকেই এই হারাগাছ এলাকায় তারা তাণ্ডব শুরু করে। প্রথমে তারা আমাদের কিছু সমর্থক যারা পাইকার বাজার অতিক্রম করছিলেন, পাইকার বাজারের শেষ মাথায় ভগা মার্কেটের ওখানে আদম, মুস্তাকিম, তানজুল, সাব্বির, ভরসার পিএস সাজু, মুক্তার, এই ভরসার লোকেরা, বিএনপির কর্মীরা, তারা আমাদের নেতাকর্মীদের উপরে আক্রমণ চালায়। সেই পাইকার বাজারের ভগা মার্কেটের ওখানে আমাদের শাপলাকলির কর্মী টমাস গুরুতরভাবে আহত হয়। মনির, নাসিম, শাহজুল এবং মিয়াপাড়ার একজন ছেলে, তাদেরকে গুরুতরভাবে আহত করা হয়, তাদেরকে রক্তাক্ত করা হয়। তখন বিকেল 5টা, 5:15 মতো সময় বাজে 13 তারিখ। সেই পাইকার বাজারে ভরসার পিএস সাজুর নেতৃত্বে আদম, মুস্তাকিম, তানজুল, সাব্বির এবং মুক্তার তারাই হামলা চালায়। সে হামলার পর থেকে 5-6টি বাইক তো সেখানে ভেঙে ফেলেছে তারা। 2টি বাইক আমাদের হারাগাছের প্রধান সমন্বয়কারী আরাফাত, তার বাইক এবং আমাদের তার ভাইয়ের বাইক এবং আমাদের রুবায়েত ভাইয়ের ভাই রাকিব ভাই, তার বাইক, এই 2টি বাইক তারা চুরি করে নিয়ে যায়। এখনো পর্যন্ত এই 2টা বাইকের কোনো হদিস পাওয়া যায় নাই। তারা জাতীয় নাগরিক পার্টি এনসিপির হারাগাছ পৌরসভার যে কার্যালয়, সে কার্যালয়ে তারা হামলা করে। তারা আমাদের কার্যালয়ের দরজা ভাঙার চেষ্টা করে এবং আমাদের কার্যালয়ের সামনে থাকা আমাদের যে ব্যানারগুলো আছে সেগুলোকে তারা লণ্ডভণ্ড করে দেয়, তারা ছিঁড়ে নিয়ে যায় এবং পাশের যে দোকানদাররা ছিলেন তাদেরকে তারা হুমকি ধামকি দিয়ে যায়। তারা পরবর্তীতে 3 দিন সে দোকানপাট আর খুলতে পারেন নাই। আমরা অত্যন্ত দুঃখের সাথে খেয়াল করে দেখেছি, সে 13 তারিখ বিকেলের পর থেকেই ভরসা বাহিনী হারাগাছে শাপলাকলির যারা কর্মী আছেন, এনসিপির কর্মী, জামাতের কর্মী, তাদের বাড়ি টার্গেট করে হামলা ভাঙচুর শুরু করে। আমরা এই মুহূর্তে যে বাড়িটি পরিদর্শন করেছি, তিনি সুমন স্যার, তিনি আমার ব্যক্তি জীবনে, আমি যখন মাদ্রাসায় পড়ি তখন তিনি আমাকে পড়িয়েছেন, সরাসরি তিনি আমার শিক্ষক। সেই শিক্ষকতার জায়গা থেকে, ছাত্র শিক্ষকের সম্পর্কের জায়গা থেকে তিনি রাজনীতিতে এসেছিলেন, শাপলাকলির পক্ষে তিনি কথা বলেছিলেন। এই কারণে তার বাড়িতে আপনারা দেখেছেন কি ভয়ঙ্করভাবে তারা হামলা চালিয়েছে। বাড়িতে বেসিন ভেঙেছে, রান্নাঘর তছনছ করেছে, 4 ভরি স্বর্ণ এবং 2 লক্ষ টাকা তারা লুটপাট করে নিয়ে গেছে। বাড়িতে বাইক ভেঙেছে, 2টা বাইক ভেঙেছে তারা। এই বাড়িটার আসবাবপত্র সব কিছু ভেঙেছে, কোরআন শরীফ তছনছ করে ফেলেছে। এমনভাবে তারা এই বাড়িটার একেবারে, এই বাড়িটাতে আর এটা বসবাসের অযোগ্য হয়ে গেছে, এমনভাবে তারা এই বাড়িঘরটা ভেঙেছে। আপনারা সাংবাদিকেরা দেখলেন যে গত 10 দিন সুমন স্যারের বাড়ির কোনো সদস্য এই বাড়িটাতে তারা থাকতে পারেন নাই। আজই প্রথম এই মিডিয়ার ভাইরা আপনাদের ভরসায় তারা কিন্তু আজকে বাড়িতে এসেছেন। এই বাড়িতে এই মানুষেরা এত আতঙ্কের মধ্যে আছেন। আমার এনসিপির কর্মী সুমন স্যারের মা তার ছেলের জন্য 2 চোখের পানি ফেলছেন আর বলছেন আমার হাতে তার ছেলেকে তুলে দিয়ে যে আমার ছেলেকে বাঁচান। জীবনের শঙ্কা নিয়ে এনসিপি এবং জামাতের কর্মীদেরকে হারাগাছে তাদের দিনে নিপাত করতে হচ্ছে। বেশিরভাগ কর্মী
তারা আজকের আগে পর্যন্ত তারা হারা কাছে আসতেই পারেন নাই। আমাদের আরেকজন কর্মী রুবায়েত ভাই, তার বাড়িতে তারা হামলা চালিয়েছে। তার বাড়িতে তার মায়ের সাথে এবং তার বোনেদের সাথে আমার কথা হয়েছে। তারা কাঁদছিলেন, চোখ দিয়ে পানি পড়ছিল এবং তারা এতটা ভয়ে ছিলেন যে যখনই ওই বাড়িটা রাস্তার পাশে, যখনই ভরসার লোকেদের কোনো মিছিল সিদ্দিক দিয়ে যেত, তখনই তাদের কলিজায় আর কোনো পানি থাকতো না। তারা ভয় পেয়ে যেতেন যে এখনই মনে হয় ভিতরে ঢুকবে এবং সব কিছুকে তছনছ করে দিবে। আপনারা দেখেন যে পাশের যে বাড়িটা সুমন স্যারের বাড়ি মনে করে সেই বাড়ির গেটে উপর্যুপরি বড় রামদা দিয়ে, বড় ধারালো অস্ত্র দিয়ে সেখানে চোটপাট করা হয়েছে, গেটটাকে তছনছ করে দেওয়া হয়েছে। রুবায়েত ভাইয়ের বাড়িতে যেসব সন্ত্রাসীরা, ভরসার লোকেরা, বিএনপির গুন্ডারা সন্ত্রাসীরা আক্রমণ করেছিল, তাদের মাঝে অন্যতম সন্ত্রাসী আদম, মিলন, মুক্তার এবং পাভেল, তারা সেখানে সন্ত্রাসী হামলা চালিয়েছে। সুমন স্যারের বাড়িতে যারা হামলা চালিয়েছে তাদের মাঝে অত্যন্ত ভয়ানক ছিল বাঁধন, মিলন, মোতালেব ওরফে ফরহাদ, তারা অত্যন্ত ভয়ানকভাবে সুমন স্যারের বাড়িতে হামলা চালিয়েছে। আমাদের প্রধান সমন্বয়কারী আরাফাত ভাইয়ের বাড়িতে হামলা চালিয়েছে। বাবুল, রজু, মোয়াজ্জেম, ফরিয়াটানির যে মোয়াজ্জেম, তারা সেখানে ভয়ানকভাবে তারা হামলা চালিয়েছে এবং আমাদের প্রধান সমন্বয়কারী আরাফাত ভাইকে মিলন নামে এবং অপূর্ব নামে ভরসার বাহিনীর গুন্ডা বাহিনীর দুইজন উপর্যুপরি হত্যার হুমকি দিয়ে যাচ্ছে। এখনো পর্যন্ত তারা তাকে মেরে ফেলতে চায়। আমাদের জামাতে ইসলামের কর্মী মমিন ভাইয়ের বাড়িতেও তারা ভয়ানকভাবে হামলা চালায় সেই 13 তারিখে। সন্ত্রাসী মনির, সন্ত্রাসী নয়ন, সন্ত্রাসী আসিফ, সন্ত্রাসী নুমান, সন্ত্রাসী রাসেল, তারা সেখানে তারা হামলা চালিয়েছে। তারা বিএনপির সন্ত্রাসী, তারা ভরসার সন্ত্রাসী বাহিনীর সদস্য। এছাড়াও 8 নম্বর ওয়ার্ডের দুলাল ভাই, 8 নম্বর ওয়ার্ডের রবিউল ভাই এবং 9 নম্বর ওয়ার্ডের মনির, তাদের বাড়িতে হামলা করা হয়েছে। মনির ভাইয়ের যে সন্তান, ছোট্ট একটা শিশু, সেই শিশুর কপালে ব্যান্ডেজ, কারণ সেই শিশুটাকে তারা আঘাত করেছে। আমরা কি দেখি এর মধ্য দিয়ে? একদিকে বিএনপি ফ্যামিলি কার্ডের কথা বলে, একদিকে বিএনপির প্রার্থী ভরসা মানুষকে শাড়ি লুঙ্গি দেয়, অন্যদিকে বিএনপির কর্মীরা, ভরসার কর্মীরা, সন্ত্রাসীরা মানুষের পরিবারগুলোকে ভেঙে তছনছ করে দেয়। মানুষের জীবন জীবিকার যে উপকরণগুলো আছে সেগুলো তারা লুটপাট করে নিয়ে যায়। একদিকে ফ্যামিলি কার্ডের কথা বলবে, অন্যদিকে মানুষের ফ্যামিলিগুলোতে লুটপাট চালাবে। একদিকে শাড়ি লুঙ্গি দিবে, অন্যদিকে মানুষের জীবন ধারণের উপকরণগুলোকে লুটপাট করে নিয়ে যাবে, স্বর্ণ টাকা পয়সা লুটপাট করে নিয়ে যাবে। এটাই হচ্ছে তাদের নীতি। এ কারণেই তাদের এই নীতির কথা মানুষেরা জানতো। এই কারণেই এই কাউনিয়া পীরগাছা হারাগাছের মানুষেরা সিদ্ধান্ত নিয়েছে, তারা শাপলাকুলির পক্ষেই তাদের অবস্থান জানিয়েছে। এই 10 দিন অতিবাহিত হয়েছে, এখনো পর্যন্ত দেখবেন না শাপলাকুলির কোনো কর্মী, পরাজিত প্রার্থীদের কোনো কর্মীর উপরে একটা ফুলের আসরও দিয়েছে এমন কোনো অভিযোগও তারা করতে পারে নাই। আমাদের কর্মীরা এতটাই সংযত, আমরা সংযত আছি, আমরা শান্তির বার্তা নিয়ে আসি। এই ভরসা 12 তারিখ সারাটা দিন গেছে, 12 তারিখ রাত গেছে। আপনাদের সাংবাদিকদেরকে আমি জিজ্ঞেস করছি, ভোটের দিন সারা দিন এমদাদুল হক ভরসা থানের শীর্ষের প্রার্থী, ভোটের কোনো অনিয়ম হচ্ছে এমন কোনো কথা 12 তারিখ সারাদিন সারা রাত আপনাদের কোনো সাংবাদিক ভাইকে তিনি জানিয়েছিলেন কিনা? কোনো সাংবাদিক ভাই বলতে পারবেন 12 তারিখ সারাদিন সারা রাত ভরসা নির্বাচনী অনিয়মের কথা তিনি বলেছেন? বলেন নাই। কারণ নির্বাচনী অনিয়মগুলো করার প্ল্যান ছিল তার। নির্বাচনী অনিয়মগুলো তারা করতে চেয়েছিল। হারা গেছে 55,000 ভোটার, তাদের মাঝে মাত্র 5,000 ভোটার। আমি তাদের কাছে কৃতজ্ঞ, তারা আমাকে ভোট দিয়েছেন, শাপলাকুলিতে ভোট দিয়েছেন। 22,000 ভোট বেশি পেয়ে 27,000 ভোট ধানের শীষের ইমদাদুল হক ভরসা পেয়েছেন। অথচ এই হারাগাছের মানুষদের উপরেই তিনি কি অবর্ণনীয় অত্যাচার নির্যাতনগুলো তিনি করছেন। মানুষেরা দোকানপাট খুলতে পারছে না। গতকাল সন্ধ্যাবেলা তারা মাইকিং করেছে, হুমকি দিয়েছে কোনো দোকানপাট খোলা যাবে না, কোনো ব্যবসা প্রতিষ্ঠান খোলা যাবে না। মানুষের রুটি রুজিতে তারা টান দিয়েছে। একদিকে তারা ফ্যামিলি কার্ডের কথা বলবে, অন্যদিকে অত্যন্ত হাস্যকরভাবে বিরোধী দলের সাংসদের বিরুদ্ধে হরতাল ডেকে, এবং বিএনপি সরকারের আমলে প্রথম ডাকা হরতাল আমার বিরুদ্ধে একজন বিরোধী দলের নেতার বিরুদ্ধে তারা ডেকেছেন। হাস্যকরভাবে তারা এই হরতালটা তারা ডেকেছেন। আজকের দিনে তারা হরতাল ডেকেছেন, যদিও পরে প্রত্যাহার করেছেন। কিন্তু এই যে তারা হরতাল ডাকলেন, এটা কোনোভাবে
একটা সরকারি দলের চরিত্রের সঙ্গে এটা যায়? আওয়ামী লীগের সময় এটা হতো, আওয়ামী লীগ অবরোধ করতো, আওয়ামী লীগের লোকেরা তারা তাদের মধ্যকার গ্যাঞ্জামের কারণে তারা হরতালের মতো করে তারা অবরোধ ডাকতো, গাড়ি ঘোড়া বন্ধ করে দিত। আর এখানে সরকারি দলের প্রার্থী, পরাজিত প্রার্থী, তিনি বিরোধী দলের একজন সংসদ সদস্যের বিরুদ্ধে তিনি হরতাল থেকে বসে আছেন। এটাই হচ্ছে তাদের রাষ্ট্র নিয়ে তাদের বোঝাপড়া, দেশ নিয়ে তাদের বোঝাপড়া। তাদের এই দেশ এবং রাষ্ট্র নিয়ে তাদের বোঝাপড়া না থাকার কারণেই কাউনিয়াপির কাছে মানুষরা তাদেরকে প্রত্যাখ্যান করেছে। তারা চেয়েছিল এই হারাকাছে তারা যা ভোট পেয়েছেন এর মধ্যেই তো কারচুপি করেছেনি। তারা টাকা পয়সা দিয়ে ভোট কেনার চেষ্টা করেছেন, মানুষকে শত শত টাকা তারা দিয়েছেন, হাজার হাজার টাকা তারা দিয়েছেন, তারপরে মানুষেরা তাদের পক্ষে যায় নাই। কারণ মানুষেরা জানে যে ওই এক রাতের টাকা পয়সা 5 বছর তাদেরকে ভোগাবে, তারা ভোগান্তির মধ্যে পড়তে চান নাই। এই কারণে তারা শাপলাকুড়ির বক্তব্যের প্রতি আকৃষ্ট হয়ে তারা শাপলাকুড়িতে ভোট দিয়েছেন। এই হারাগাছে তাদের পরিকল্পনা ছিল আরো অন্তত 15 থেকে 20,000 ভোট জাল ভোট মেরে সেগুলোকে ধানের শীষের পক্ষে দেখিয়ে তারা কাউনিয়া পীরগাছায় তাদের যে ভোটের ব্যবধান সেটাকে তারা শূন্যে নামিয়ে নিয়ে এসে তারা বিজয় অর্জন করবেন, এ ধরনের কুটচাল তাদের মধ্যে ছিল। কিন্তু যেহেতু হারাগাছে সেদিন আমি সারাদিন অবস্থান করেছি এবং বিকেলবেলা প্রত্যেকটা কেন্দ্রে কেন্দ্রে গিয়ে কাস্টিং ভোটের হিসেবটুকু শুধু নিয়েছি। সে সময়টাতে ভরসা বেশিতে আমার সাথেই ছিলেন, আমরা একসাথেই গিয়েছি অনেকগুলো কেন্দ্রে। অথচ সেই কেন্দ্র দরদি স্কুল থেকে বের হয়ে এসে দেখি ভরসা ভাই তার গাড়িটা ভাঙ্গা, গ্লাসটা এমনভাবে ভাঙ্গা, ভিতর থেকে ভাঙ্গা, গ্লাসের টুকরোগুলো বাইরের থেকে বেরিয়ে আসে। তার গাড়ির সামনে পুলিশের গাড়ি, পেছনে আর্মির গাড়ি, সেখানে আর কোনো মানুষ নেই। উনি দোষ দিয়ে দিলেন এনসিপি লোকেরা গাড়ি ভেঙেছে। আমি বলেছি, আজকেও বলছি, তাদের কাছে নাকি ভিডিও ফুটেজ আছে, ভরসা পিএস এটা বলেছিলেন, সে ভিডিও ফুটেজ উপস্থাপন করুক। যারা ভরসা ভাইয়ের গাড়ি ভেঙেছে আমরা তারও বিচার চাই। যারা রুবায়েত ভাই, আরাফাত ভাই, সুমন স্যার, মমিন ভাই তাদের বাড়িঘরগুলো যারা ভেঙেছে আমরা তাদেরও বিচার চাই। যারা আমাদের বাইকগুলো ভেঙেছে আমরা তাদেরও বিচার চাই। আমি বর্তমান স্থানীয় সরকার মন্ত্রী জনাব মির্জা ফখরুল ইসলাম এবং স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন সাহেবকে আমি আজকে সকালবেলা হারাগাছের পরিস্থিতি সম্পর্কে আমি তাদেরকে অবগত করেছি। আজকে এই হারাগাছে আমার সুমন স্যারের মা, আমার রুবায়েত ভাইয়ের মা তাদের সন্তানকে আমার হাতে তুলে দিয়েছেন। কোনো ব্যক্তির দায়িত্ব যেখানে রাষ্ট্র ফাংশনাল কোনো ব্যক্তি সেখানে নিতে পারে না। আমরা অবশ্যই সমব্যথী, আমরা একসাথে লড়াই করতে পারি, কিন্তু নিরাপত্তার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে, নিরাপত্তার দায়িত্ব ভরসাকে নিতে হবে। কারণ ভরসা তার কারণেই এই হারাগাছ অনিরাপদ হয়ে গেছে এবং বিএনপিকেই নিতে হবে। বিএনপির হাইকমান্ডের প্রশ্রয়ে ভরসা এই সন্ত্রাস করার সুযোগ পেয়েছে। এই সন্ত্রাসী ভরসা এবং ভরসার সন্ত্রাসী বাহিনী তাদের প্রত্যেকটা আইনের আওতায় নিয়ে আসতে হবে। অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়, 10 দিন হয়ে গেছে এখনো পর্যন্ত হারাগাছ পুলিশ অথবা রংপুর জেলা এবং মহানগরের পুলিশ বা আর্মি তারা কোনো সন্ত্রাসীকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করতে পারে নাই। প্রশাসন এখনো পর্যন্ত মামলা করা হয়েছে কিনা, যদি মামলা করে না থাকেন তাহলে কি প্রচলিত বিচার ব্যবস্থার প্রতি আস্থাহীনতা কাজ করছে কিনা আমি অত্যন্ত দুঃখের বিষয়, আমার হারাগাছের নেতাকর্মীরা 10 দিন তারা তাদের বাড়িতে আসতে পারেননি। যারা তাদের বাড়িতে আসতে পারছেন না তারা কিভাবে থানায় গিয়ে মামলা দায়ের করবেন? তারা আজকে এসেছেন এবং তারা মামলা করার প্রস্তুতি নিচ্ছেন, কিন্তু নির্বাচনকালীন সময় ছিল সেই সময়টাতে 13 তারিখ তো নির্বাচনী আচরণবিধির আওতাধীন দিন। সেই দিন যে সহিংসতা, সেই দিন যে তাণ্ডব, সেই দিন যে সন্ত্রাস, ভরসা এবং বিএনপির সন্ত্রাস, সেই সন্ত্রাসকে তো সেদিনের আইনেই, অর্থাৎ নির্বাচন কমিশন যখন দায়িত্বে তখনকার আইনেই তো তাদেরকে তখন গ্রেফতার করার কথা। ম্যাজিস্ট্রেটরা তখন ঘুরছিলেন, কেন করলো না কি মনে করেন আপনি? আমরা দেখেছি এই যে প্রশাসন, বাংলাদেশের প্রশাসন, তারা সবসময় যারা ক্ষমতাসীন দল তাদেরকে কিভাবে তুষ্ট রাখা যায় সেদিকেই তাদের মনোযোগ থাকে। আমরা প্রশাসনের এই যে নিরপেক্ষতার ভান ধরে বসে থেকে এই যে জুলুম সহ্য করে যাওয়া, জুলুমকে প্রশ্রয় দেওয়া এবং মানুষের উপরে জুলুম হওয়ার পরে বিচার না করা, এটাকে পুরনো আমলে প্রশাসন যেভাবে সরকারি দলের অনুগত হয়ে যাওয়ার প্রক্রিয়ার মধ্য দিয়ে নিজেদেরকে নিয়ে যায়, তেমন ধরনের একটা প্রক্রিয়া হিসেবে আমরা এটাকে দেখি। তারপরেও আমরা প্রশাসনের ভাইদের কাছে, প্রশাসনের কর্তাদের কাছে, পুলিশ বাহিনীর কাছে, আর্মির কাছে আমরা বিনীত কণ্ঠে আহ্বান জানাবো, এই হারাগাছে ভরসার সন্ত্রাসী বাহিনী যেসব বাড়ি ঘরে হামলা করেছে সেসব বাড়ি ঘরে হামলার বিচার তাদেরকে করতে হবে। সন্ত্রাসীদেরকে গ্রেফতার করে
আইনের আওতায় আনতে হবে। এবং একই সাথে যে ক্ষয়ক্ষতিগুলো হয়েছে সে ক্ষয়ক্ষতিগুলোর ক্ষতিপূরণ প্রদান করতে হবে। এবং পাশাপাশি আমি একটা কথা খুব আন্তরিকভাবে বলতে চাই, হারাগাছের মানুষেরা, এখানকার 5,000 মানুষ সাহস করে আমাকে ভোট দিয়েছেন, আমি তাদের কাছে কৃতজ্ঞ। হারাগাছের হাজার হাজার মানুষ আমার জন্য দোয়া করেছেন। হারাগাছের মানুষেরা তারা জানেন যে কি ধরনের ভয় এবং ত্রাসের মধ্য দিয়ে তাদেরকে জীবন এখানে অতিবাহিত করতে হয়, কি ধরনের হুমকির মধ্য দিয়ে তাদেরকে যেতে হয়, কিভাবে তাদের জীবনকে জিম্মি করে ফেলা হয়েছে। আমরা হারাগাছের মানুষের জিম্মি দশা থেকে তাদেরকে মুক্ত করতে চাই। আমি গত 1 বছরে 1.5 বছরে হারাগাছে 3 দফায় 3,50,50,50 6.5 কোটি টাকার স্পেশাল বাজেট বরাদ্দ নিয়ে এসেছিলাম। 3 কোটি টাকার কাজ বিভিন্ন জায়গায় হয়েছে। বিভিন্ন জায়গায় 1 নং ওয়ার্ডে ক্যানেলটারিতে ড্রেন সহ রাস্তা হয়েছে। পাইকার বাজার মসজিদে অনুদান এসেছে। 2 নং ওয়ার্ডে মোল্লাটারি ভেল্লাটারি এলাকায় ড্রেন সহ রাস্তা হয়েছে। ব্রিজ সংলগ্ন আরসিসি রাস্তা হয়েছে। 4 নং ওয়ার্ডে হারাগাছ হাই স্কুলের পেছন থেকে সোনার চাঁদ বাড়ি থেকে রাস্তা হয়েছে। 5 নং ওয়ার্ডে চ্যাংটারিতে ডাবলুর বাড়ি থেকে টুকুর বাড়ি পর্যন্ত ঢালাই হয়েছে। 7 নং ওয়ার্ডে মিনাজ বাজার থেকে ধুম নদী পর্যন্ত রাস্তা ঢালাই হয়েছে। 8 নং ওয়ার্ডে মোল্লাটারি স্কুল পাশে ড্রেন সহ রাস্তা ঢালাই হয়েছে। এমন অসংখ্য উন্নয়নমূলক কাজ গত 1-1.5 বছরে হারাগাছে হয়েছে, সম্পূর্ণ হয়েছে। আরও 3.5 কোটি টাকার বাজেট অবশিষ্ট রয়েছে। আমরা অল্প সময়ের মধ্যে সেই বাজেটগুলো হারাগাছের যেখানে সব থেকে বেশি প্রয়োজন, যেমন আমি একটি কলোনিতে গিয়েছিলাম, সে কলোনিতে মানুষেরা তাদেরকে ওয়াশরুমে যেতে হলে, টয়লেটে যেতে হলে সিরিয়াল ধরে দাঁড়িয়ে থাকতে হয়। আমি একটা জায়গায় গিয়েছিলাম যেখানে মানুষেরা টয়লেট ছাড়ার জন্য তাদেরকে নদীর পাড়ে যেতে হয়। সেই জায়গাগুলোতে যাতে টয়লেটের কাজ, সুন্দর আধুনিক শৌচাগার নির্মাণ করা যায়, এমন অনেক ধরনের উন্নয়ন পরিকল্পনা অল্প সময়ের মধ্যেই যাতে হারাগাছ পৌরসভার যারা দায়িত্বে আছেন তারা এটা সম্পূর্ণ করেন, সে ব্যাপারে আমরা অবশ্যই উদ্যোগ গ্রহণ করব।